নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি। সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আমাদের মা বোনরা যখন মাঠে নামতে শিখেছে, স্বৈরাচারের পরাজয় 3টি ধাপ এগিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে দমন, নিপীড়ন ও গণহত্যা এবং গণগ্রেফতার শুরু করেছে এই স্বৈরাচার সরকার, এটা নিয়ে মানুষ এখন ব্যাপক বিক্ষুব্ধ। এদিকে কোটা আন্দোলনকে ধামাচাপা দিয়ে তারা এখন নতুন করে সরকার পতন তথা গণ অভ্যুত্থানের কিন্তু ডাক দিয়েছে। আসুন, গণ অভ্যুত্থান কবে থেকে শুরু হচ্ছে, এই সরকারের ওপরে কত দ্রুত অ্যাকশনে যাচ্ছে বাংলাদেশের জনগণ, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে 2024-এর জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তার প্রেক্ষিতে সরকার পতন এখন ঠিক সময়ের দাবি, কিন্তু সরকার পতন হবে কিনা নির্ভর করছে অগণিত মানুষের কর্মকাণ্ডের উপর, দেশে এবং প্রবাসে। বারবার বলি, অভ্যুত্থানের প্রথম পর্ব আমরা দেখেছি যে এই অভ্যুত্থান এরই মধ্যে 52 পরে ইতিহাসের সেরা এবং সর্ববৃহৎ গণ অভ্যুত্থান বলে সাক্ষ্য দিয়েছেন কালের সাক্ষী ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ বদরুদ্দিন উমর একটি সাক্ষাৎকারে। আমি দুদিন আগের আলোচনায় বলেছি 2024-এর গণ অভ্যুত্থান সঠিক পথেই আগাচ্ছে। সেই সঠিক পথে আগানোর প্রেক্ষিতে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: দেশের ভিতরে রাজনৈতিক মতৈক্য এবং রাজনৈতিকভাবে এটির নেতৃত্ব দেওয়া, আর বাইরে যারা আছে সেই বাইরে প্রবাসী, প্রায় 2 কোটি প্রবাসী এটাতে বিশাল বড় ভূমিকা পালন করতে পারে, এবং সেই পালন করার প্রেক্ষিতে তারা যে ভূমিকা পালন করছে তাতে বাংলাদেশের সব স্তরের নড়চড় শুরু হয়ে গিয়েছে। অর্থসূচক একটি প্রতিবেদন করেছে আজকে, আমি পড়ছিলাম, বলছে যে রেমিটেন্স ব্লকেড, প্রবাসীদের যেই রেমিটেন্স ব্লকেড শুরু হয়েছে, সেই ব্লকেডের প্রেক্ষিতে সরকার তার ডলারের দাম 17 টাকা থেকে বাড়িয়ে 17.5 টাকা অথবা 18 টাকা থেকে বাড়িয়ে 18.5 টাকা দিয়ে ডলার সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে নির্দেশ দিয়েছে সব ব্যাংকগুলোকে। তার অর্থ কি? তার অর্থ এই যে আপনারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাতেন, আগে যে টাকা, এখন আরও অন্তত কিছু টাকা বেশি পাবে প্রতি ডলারের বিপরীতে। উদ্দেশ্য হলো যেন এই যে রেমিটেন্স শাটডাউনের যে প্রচারণা এবং প্রবাসীরা যে প্রতিজ্ঞাবদ্ধ, সেখান থেকে কিছু মানুষকে বিচলিত করা যেতে পারে এবং দেশে অধিক পরিমাণ রেমিটেন্স আসে। সেটা কি সম্ভব হবে কিনা নিশ্চয়ই আমরা আজকে বলতে পারছি না, তবে এরই মধ্যে রেমিটেন্স প্রবাহ যেই ইঙ্গিত দিয়েছে যে 8 দিনের যে রেমিটেন্স, সেটা গড়ে প্রতিদিন যেই রেমিটেন্স যেত সেইটার পরিমাণ রেমিটেন্স গিয়েছে 8 দিনে, অর্থাৎ রেমিটেন্স 10 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এই আলোচনা একটু বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনার পাঠানো টাকা যদি আপনি বন্ধ করেন, সরকার এটাতে প্রভাব পড়বে, এবং সরকারের অর্থনৈতিক অবস্থা এখন কেমন, এবং কিভাবে এই শুধুমাত্র প্রবাসীদের ভূমিকার কারণে সরকার নথি স্বীকার করতে বাধ্য হতে পারে, তার নানান রকম দিক নির্দেশনা এবং দিক প্রবাহ। চলুন আমরা শ্রীলঙ্কার ঘটনাটা একটু দেখি। শ্রীলঙ্কায় গত বছরে যে সরকার পতন হলো, সেই সরকারের হাতে কয়েক শত ছাত্র জনতার হত্যার রক্তের দাগ ছিল না। কি ছিল? এই সরকার অর্থনৈতিক লেনদেনের যে চাপ এবং অভ্যন্তরীণ যে চাহিদা, সেই চাহিদাতে হিমশিম খাচ্ছিলেন। বাংলাদেশের সাথে মিলিয়ে নেবেন বিষয়গুলা। দ্রব্যের যে ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি, সেটাতে নাভিশ্বাস উঠেছিল। সেই দেশে ডলার ছিল না, কেন কোনো ডলার না থাকার কারণে বিদেশ থেকে যে আমদানি করতে হবে, সেই আমদানির করা একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তেল আমদানি করবে, গাড়ি যে চলবে, মোটরসাইকেল চলবে, স্কুটার চলবে, বাস চলবে, সেগুলো তেল ছিল না। মানুষ ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতো একটু তেল নেওয়ার জন্য। এটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। পেমেন্ট দিলে তেল আসবে, পেমেন্ট দেওয়ার জন্য দরকার হচ্ছে ডলার, সেই ডলার কোথাও নেই শ্রীলঙ্কাতে। এই প্রেক্ষিতে সেখানে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে গিয়েছে। বাংলাদেশে আপনি এখন ব্যাংকে 5 লাখ টাকা নিয়ে চেক নিয়ে গেলে আপনি সহসা তুলতে পারেন কিনা? যদি তুলতে পারেন তাহলে সমস্যা নাই, যদি না তুলতে পারেন আপনাকে বুঝতে হবে ব্যাংকে টাকা নেই, কেননা ব্যাংক যেই টাকাগুলো যেখান থেকে নেবে সেই ডলারের সংস্থান নেই। বাংলাদেশে $200 আপনি কোনো ব্যাংক থেকে টাকা দিয়ে কিনতে পারবেন কিনা? কিনতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকই এখন কিনছে ডলার, কেননা তাকে এই রিজার্ভটা
ঠিক রাখতে হবে। কেন ঠিক রাখতে হবে আমি পরে বলছি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নাই, বাংলাদেশে কোনো ডলার নাই। তো শ্রীলঙ্কা থেকে এই পরিস্থিতি কেমন? শ্রীলঙ্কার সরকারের যে রাজাপাকসে সরকার পতন হয়েছিল, তার পতনের আগে ছাত্র জনতার উপরে গুলি করে 200 ছাত্র কিংবা জনতাকে হত্যা করার কোনো দাগ ছিল না। রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে যেয়ে আঘাত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার কোনো তোড়জোড় ছিল না। গত 4-5 দিনে গড়ে প্রায় 3000 করে ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছে। 1971 সালের মতো করে প্রত্যেকটা রাত্রে দরজায় ব্লক রেড দিয়ে ছাত্র আছে কিনা সেসব ছাত্র উঠাই নিয়ে যাচ্ছে। তো এই ছাত্র জনতার বেশিরভাগ মেরে ফেলছে অন্তত অর্ধসহস্রাধিক, অফিসিয়াল ফিগার বলছে 214 জন, এটা আরও অনেক বেশি। আর যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের হাজার হাজার জনকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তো তাদের একটা ক্ষোভ তো আছে, যেই ক্ষোভটা শ্রীলঙ্কার সরকারের ছিল না, বাংলাদেশে আছে। শ্রীলঙ্কায় ডলার সংকট ছিল, কোনো ডলার ছিল না, বাংলাদেশেও ডলার সংকট আছে। রাজাপাকসে সে সময় প্রবাসীদের কাছে করজোড়ে মিনতি করতে বাধ্য হয়েছিলেন যে আপনারা দেশে টাকা পাঠান বৈধ পথে, ব্যাংকিং চ্যানেলে। কিন্তু শ্রীলঙ্কার প্রবাসী যারা আছে তারা সে সময় একটা দেশপ্রেমের নজির স্থাপন করেছিল বলে কানাডার জাতীয় যেটি সংবাদ সংস্থা সিবিসি তারা জানিয়েছে, এবং আরও এই ধরনের সংবাদ আপনারা ঘাটতে পড়লেন। আমি কেবল কানাডার এই যে জাতীয় সংবাদ সংস্থার উদ্ধৃতিটা পড়ে আপনাদের শোনাচ্ছি, যে এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে, বলছে যে রাজাপাকসে সরকার বিবৃতি করে করজোরে মিনতি করেছিল প্রবাসীদেরকে টাকা পাঠানোর জন্য, কিন্তু প্রবাসীরা একজোট হয়ে তারা প্রায় 6 মাস একেবারে ন্যূনতম প্রয়োজন ছাড়া দেশে টাকা পাঠানো বন্ধ রাখে। তার প্রেক্ষিতে দেশের যে ডলার সংকট সেটা এত মহিরুকু আকার ধারণ করে যে রাজাপাকসের আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরে রাজাপাকসের যেসব মন্ত্রী আছে, আজকের পলক কিংবা ওবায়দুল কাদেরের মতো শেখ হাসিনার মন্ত্রী, এদেরকে মেরে পিটিয়ে এবং তাদের প্যান্ট খুলে রাস্তা দিয়ে হাঁটতে আমরা দেখেছি সে সময়। আজকে শ্রীলঙ্কা 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, নতুন সরকারের অধীনে অর্থনীতি চাঙ্গা এবং ফরেন রিজার্ভ রেকর্ড পরিমাণ। তো বাংলাদেশে এখন আসুন যে গণ অভ্যুত্থানের দ্বিতীয় পর্বে আপনার ভূমিকাটা কিভাবে কাজে আসতে পারে, এবং যারা বারবার বলছে যে এই গণ অভ্যুত্থানের পরিণতি কী কিংবা এটাতে সরকার পতন হবে কিনা, আমি স্পষ্ট, আমার ভিতরে কোনো সন্দেহ বিশ্বাস নেই যে যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়, স্পষ্ট করে বলছি যদি, কেননা আমি গণক নই, আমি ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু আমি ইন্ডিকেটর বলে দিতে পারি, যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায় শেখ হাসিনাকে, যেই পঙ্গুত্ব বরণের মধ্যে এরই মধ্যে শেখ হাসিনা ঢুকে পড়েছেন, তাহলে শেখ হাসিনার আয়ু আর 3 থেকে 6 মাস সর্বোচ্চ, এর মধ্যে তাকে নথি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই সরকার হয়তো বা এই কোটা আন্দোলনের ইস্যুটাকে কেন্দ্র করেই হয়তো বা ক্ষমতাচ্যুত হতে পারে, কেননা বর্তমানে আন্দোলনটা শুধু কোটার ভেতরেই অন্তর্ভুক্ত নয়, বরং এটা এখন দেশব্যাপী গণ অভ্যুত্থান ও মানুষের স্বাধীনতা অর্জনের একটি লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। অটোমেটিক্যালি এটা নিয়ে কি বলতেছেন প্রফেসর আসিফ নজরুল, আমরা একটু তার কথাগুলো শুনবো স্ক্রিনে। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি, সম্ভবত শুধু ঢাকা শহরে। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম পরা পুলিশ, জাজ্জল্যমান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো। হতে পারে ওনারা জড়িত আছে, কিন্তু এর কোনো প্রমাণ নাই এখনও। প্রমাণের আগেই 1000 গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাজ্জল্যমান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী, আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। না হলে এই শত শত হত্যাকারী যারা আছে, শত শত মানুষকে যারা হত্যা করেছে, আমাদের প্রায় 100 শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে, 100 একটু কম হতে পারে, 70-80 জন। আপনি শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে। 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। ওনারও কম দম্ভ ছিল না, কম শক্তি ছিল না, কম সেনাবাহিনী ছিল না, কম পুলিশ ছিল না। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু 9 জন আর 10 জন তো একই। এই 10 জনের প্রায় কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে। আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না, এটাই তো আপনার সৌভাগ্য। সেদিকে আমাদেরকে ধাবিত করেন না, হত্যাকারীর বিচার করেন, গণরুম কেন্দ্রিক টর্চার সেলের অবসান ঘটান,
বিশ্ববিদ্যালয় সত্যিকারের অভিভাবক দায়িত্ব পালন করতে পারে, নীল দলেও ভালো শিক্ষক আছে, ভালো মানুষ আছে, তাদেরকে উপাচার্য নিয়োগ দেন। আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে, আমরা দম্ভ দেখেছি, গুলি বর্ষণের কথা পর্যন্ত শুনেছি। একজন মন্ত্রী নাকি বলেছে, আপনারা চেক করবেন যে তাদের কাছে নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ড একটা করে গুলি করলেও 5 বছর শেষ হবে না। এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন, ক্রোধ দূর করেন, সব ঠিক হয়ে যাবে। মানুষকে আরও উত্তেজিত করে, মানুষকে আরও ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সব কিছু সবাই ভুলে যাবে? সব কিছুই যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না, তাহলে তো আমরা 90-এর আন্দোলন করতাম না। আমি একটু লিগাল ইস্যুতে কথা বলি। আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি ভুয়া ভোটে নির্বাচিত না, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নূরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত। এটা কোন আদালত? আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে। যেই বিরোধী দলের ভিন্ন মতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে অনেক ব্যবস্থা নিতে পারেন। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে? এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক, আমাদের লাস্ট রিসোর্ট। আপনাদের কাছে আপিল করছি, সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তার হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, চোখের সামনে করছে, দম্ভভরে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।